আচ্ছা, আমরা ফিন্যান্সের 8 নম্বর অধ্যায় করতেছিলাম মূলধন বাজেটিং। মূলধন বাজেটিং এর দুইটা পদ্ধতি আছে মেইনলি, সনাতন পদ্ধতি আর একটা হলো আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতিকে বাকটাকৃত নগদ প্রবাহ পদ্ধতিও বলে। এর মধ্যে সনাতন পদ্ধতির যে দুইটা গড় মুনাফার হার পদ্ধতি আর পেব্যাক সময় পদ্ধতি আমরা করে ফেলছি। তো আজকে আমরা করব আধুনিক পদ্ধতির নিট বর্তমান মূল্য পদ্ধতি। নিট বর্তমান মূল্য। ওকে, আমরা বর্তমান মূল্য বলতে কি বুঝি? প্রেজেন্ট ভ্যালু। হ্যাঁ, প্রেজেন্ট ভ্যালুটা তো ইংলিশে ট্রান্সলেট করা হইলো। বর্তমান মূল্য জিনিসটা কি? পারবা? না, বর্তমান এক্স্যাক্টলি বলতে পারতেছি না। বর্তমান মূল্য হলো ভবিষ্যতের কোনো টাকার, ভবিষ্যতের কোনো টাকার আজকের দিনের মূল্য কত। ধরো আজকে হলো 12 আগস্ট 2021। এখন যদি আমি বলি যে 2050 সালের 2050 সালের 1 জানুয়ারি তারিখের 1 লক্ষ টাকার আজকের দিনের মূল্য কত। এখন আজকের দিনের মূল্য যেটা 2050 সালের 1 লক্ষ টাকার, সেটা হলো বর্তমান মূল্য। এখন কথা হলো যে টাকার কি আবার মূল্য হয়? হুম, টাকার কি মূল্য হইতে পারে? না, না। টাকার মূল্য বলতে আহ, ধরো আমি যদি বলি 1 কেজি চালের দাম হলো 50 টাকা, 1 কেজি চালের দাম 50 টাকা, ঠিক আছে? তাহলে 1 কেজি চালের মূল্য 50 টাকা। তাহলে তো দুইটা একই হইলো। আবার এইভাবে বলা যায় যে 50 টাকার মূল্য সমান সমান 1 কেজি চাল। হ্যাঁ, যায়। হুম, তো টাকারও কিন্তু মূল্য হয়। এই 50 টাকার মূল্য হইতে পারে 1 কেজি চাল, বা হইতে পারে দুইটা চকলেট, বা হইতে পারে একটা আইসক্রিম। তো টাকা দিয়ে যা কেনা যাবে সেটাই টাকার মূল্য। ক্লিয়ার? এখন এই বুঝছি। 50 টাকা যদি আজকের দিনের না হয়ে 2050 সালের হয়, এই 50 টাকা আজকের দিনের না, 2050 সালের। এখন 2050 সালে গিয়েও কি 50 টাকায় 1 কেজি চাল কেনা যাবে? না। কিভাবে বলতেছি আমরা না? কারণ দেখা যায় জিনিসপত্রের দাম তো প্রতিনিয়ত বাড়েই। 2000 সালে, যখন 2000 সাল ছিল, তখন 50 টাকায় দেখা যেত 2 কেজি বা 3 কেজি চালও কেনা যেত 2000 সালের দিকে। কিন্তু আজকে 2021-এ এসে 50 টাকায় মাত্র 1 কেজি কেনা যায়। তো এই যে টাকার মূল্য কমতেছে, তাইলে এইভাবে আমরা বলতেই পারি যে 2050 সালে গিয়ে 50 টাকায় 1 কেজি চাল পাবো না। আজকের দিনের 50 টাকার মূল্য 1 কেজি চাল, কিন্তু 2050 সালের 50 টাকার মূল্য কিন্তু 1 কেজি চাল না। তাহলে ওই 2050 সালের 50 টাকার মূল্য আজকের দিনে কত হবে, সেটা বের করাই হলো প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য নির্ণয়। তো বর্তমান মূল্যটা বুঝা গেছে? হ্যাঁ, বুঝছি। বর্তমান মূল্য তাহলে আমরা কি বলবো, যে ভবিষ্যতের কোনো টাকার আজকের দিনের মূল্য কতটা, সেটাই হলো বর্তমান মূল্য। দেখা যাচ্ছে ভবিষ্যতের কোনো টাকা 50 টাকা আজকের দিনের 50 টাকা হবে না, কম হবে। বা ভবিষ্যতের 1 লাখ টাকা আজকের দিনের 1 লাখ টাকার সমান হবে না, কম হবে। আমি যদি বলি 2030 সালের 1 লক্ষ টাকা কি 2021 সালের 1 লক্ষ টাকার সমান হবে? না। না, হবে না, কম হবে। এখন কম হয়ে আজকের দিনে তার মূল্য কতটুকু, মানে আজকের দিনের কত টাকার সমান, 2030 সালের 1 লক্ষ টাকা আজকের দিনে কত টাকার সমান, সেটা বের করাই হলো বর্তমান মূল্য নির্ণয়। বুঝতে পারছো? হ্যাঁ, পারছি। আচ্ছা, এখন এইটা আমরা কিভাবে বের করতে পারি, ফিউচার ভ্যালু মানে বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু কিভাবে আমরা বের করতে পারি? কোনো ভবিষ্যতের টাকার আজকের দিনের মূল্যটা বের করব, প্রেজেন্ট ভ্যালু বা পিভি।
পিভি সমান সমান ওই ভবিষ্যৎটাকে মানে ফিউচার ভ্যালুকে আমরা ডিভাইড করব সুদের হার দিয়ে 1 প্লাস আই টু দি পাওয়ার এন। টু দি এই পাওয়ার সূত্রটা তো, এন। হ্যাঁ এই সূত্রটা তো পরিচিত থাকার কথা তোমার। এই সূত্রটা হ্যাঁ, এটা সেকেন্ড অধ্যায় আছে। বা ক্লাস 9-10ও ছিল। হ্যাঁ এটা কি বর্তমান মূল্য নির্ণয়, যে প্রেজেন্ট ভ্যালু, পিভি সমান সমান এফবি। এফবিটা কি ভবিষ্যতের টাকা, ফিউচার ভ্যালু। ওই ভবিষ্যতের টাকাকে কি করতেছি আমরা সুদের হার দিয়ে বাত্রাকরণ করতেছি। এই জন্যই দেখবা যে উপরে আমাদের সূত্র মানে নামও ছিল পদ্ধতির বাত্রাকরণ নগদ প্রবাহ পদ্ধতি। তো আমরা এখানে বাট্রা করি, কিভাবে বাট্রা করি, সুদের হার দিয়ে ভাগ দেই। ক্লিয়ার? এই সূত্র তো আমরা সবাই জানি। তো এইখানে আমরা কি শিখবো, মূলধন বাজেটিং কি, একটা প্রকল্প গ্রহণ করব কি করব না। তো নিট বর্তমান মূল্য নির্ণয় পদ্ধতিতেও আমরা ওই জিনিসটাই বিবেচনা করব, একটা প্রকল্প গ্রহণ করব কি করব না। সেই ক্ষেত্রে কি হয়, একটা প্রকল্প বা একটা ব্যবসা শুরু করলে বা একটা মেশিন কিনলে ওই মেশিনটা থেকে আমরা অনেক টাকা ইনকাম করি কয়েকটা বছর, ওইটার আয়ুষ্কাল যে কয় বছর থাকে। হুম। তো ওই প্রত্যেক বছর ধর আজকে 2021 সালে একটা ব্যবসা শুরু করছি, ব্যবসাটার মেয়াদ 3 বছর, তাহলে ওই ব্যবসাটা থেকে 2022 সালে আমি কিছু টাকা পাবো, 2023 সালে কিছু টাকা পাবো, 2024 সালে কিছু টাকা পাবো, তাই না? তো ওই হ্যাঁ 22, 23, 24 এই সালগুলোতে যে টাকাগুলো পাবো, ওই টাকাগুলার আজকের দিনের মূল্যটা আমি বের করব। যে টাকাগুলো আমি ভবিষ্যতে পাবো একটা ব্যবসা শুরু করে বা একটা মেশিন কিনে, সেই টাকাগুলাকে কি করব আমি আজকের দিনের মূল্য বের করব কিভাবে। এই দেখো এখানে সূত্র লেখা আছে এনপিভি। এনপিভি সমান সমান CF1 ডিভাইডেড বাই 1 প্লাস কে টু দি পাওয়ার 1। এই কেটাকে আমরা আইও লিখতে পারি, অবলিক আই। ওকে, দেখো এই সূত্রটাই কিন্তু এখানে কি করতেছি, ভবিষ্যতের টাকাকে 1 প্লাস আই টু দি পাওয়ার এন দিয়ে ভাগ দিতেছি। এখানে কিন্তু সেমই করতেছি। সিএফ মানে হলো আমার ভবিষ্যৎ, ফিউচার ভ্যালু, আর 1 প্লাস হ্যাঁ কে মানে বুঝতে আই পারছি। টু দি পাওয়ার 1 মানে প্রথম বছরে। এখানে দেখো এন ইউজ করা হয়েছে কিন্তু এখানে 1 ইউজ করা হয়েছে, এক ইউজ করা হয়েছে, এক কেন প্রথম বছরে। CF1 মানে হলো প্রথম বছর। প্রথম বছরে আমি কত টাকা পাচ্ছি। দেখো এখানে CF মানে ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো মানে নগদ প্রবাহ, মানে নগদ আন্তঃপ্রবাহ, নগদ কত টাকা পাচ্ছি। এই জন্য আমি আজকে ব্যবসাটা শুরু করছি 21 সালে, 22 সালে যে টাকাটা পাবো সেটা কি প্রথম বছর এই টাকাটা আমি পাচ্ছি, সেইটাকে ভাগ করতেছি সুদের হার দিয়ে। ক্লিয়ার? হ্যাঁ বুঝছি। যোগ দ্বিতীয় বছর আমি কত টাকা পাচ্ছি, সেটাকে আবার সুদের হার দিয়ে ভাগ করতেছি। তো পাওয়ার তখন দ্বিতীয় বছর দেখে এন এর মান 2 হয়ে যাচ্ছে, যে এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এন এর মান প্রথম বছরে 1 ছিল, দ্বিতীয় বছরে 2। সেম ভাবে তৃতীয় বছরে কত টাকা পেলাম সেটাকে ভাগ করব কি দিয়ে, আবার ওই সুদের হার দিয়ে। বুঝছো? আর বছর কি হবে, 3 নাম্বার বছর। এভাবে যতগুলা থাকবে, 10টা থাকলে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম চলতে থাকবে। ক্লিয়ার? এখানে সূত্র আমি 4টা হ্যাঁ লিখছি, বুঝছি। বাট আমার যদি 5টা বছর থাকে তাহলে কিন্তু আবার যোগ করব। যোগ করে হ্যাঁ CF5 ডিভাইডেড বাই 1 প্লাস কে টু দি পাওয়ার 5 বা 1 প্লাস আই টু দি পাওয়ার 5। ওকে, 6টা থাকলে কি ওকে। করব, CF6 হ্যাঁ বাই আবার ওই 1 যোগ প্লাস করে, কে টু দি পাওয়ার 6। হ্যাঁ যোগ করে আবার এটা লিখবো। এখন দেখো এই হ্যাঁ সবগুলা যোগের পর লেখা কি মাইনাস CF0। এই CF0 মানে কি, ওই যে নগদ প্রবাহটাকে আবার বিয়োগ করতে হবে। হ্যাঁ যে টাকাটা আমরা বিনিয়োগ করি, যে টাকাটা আমাদের কাছ থেকে চলে যায়, নগদ বহিঃপ্রবাহ যে টাকাটা। CF0 মানে হলো 0 বছরের নগদ প্রবাহ। 0 বছরের নগদ প্রবাহ কোনটা, বিনিয়োগটা। ক্লিয়ার? হ্যাঁ তাহলে নিট প্রেজেন্ট ভ্যালু, নিট বর্তমান মূল্য, এনপিভি আমরা কিভাবে করব, প্রত্যেক বছরের নগদ প্রবাহকে সুদের হার দিয়ে ভাগ দিব, আর যোগ করব সবগুলাকে। আর এর থেকে বিয়োগ করব কি, বিনিয়োগটা। বিনিয়োগটা হলো CF0, 0 বছরের নগদ প্রবাহ। এনপিভি নিট প্রেজেন্ট ভ্যালু, নিট বর্তমান মূল্য, সিএফ ক্যাশ ফ্লো নগদ প্রবাহ, আই মানে হলো, আই বা কে মানে কস্ট অফ ক্যাপিটাল, মূলধন ব্যয়, সুযোগ ব্যয়, সুদের হার, বাজার আয়ের হার, প্রত্যাশিত আয়ের হার, এরকম অনেকগুলো নামই বলতে পারে। জাস্ট পার্সেন্টেজ দেখে আমরা কোশ্চেন দেখলে বুঝতে পারবো যে এইটাই কস্ট অফ ক্যাপিটাল বা সুদের হার। ওকে, সূত্র নিয়ে কোনো কোশ্চেন আছে, পদ্ধতি নিয়ে? না
না, আমরা একটা অঙ্ক দেখি তাহলে বুঝতে পারবো আরো অনেকটা ভালো। আচ্ছা, এইখানে দেখো একটা অঙ্কে কি বলছে, জনাব আতিকের কাছে 55,000 টাকা আছে। এই টাকা তিনি 2টি প্রকল্পে বিনিয়োগ করার চিন্তা করছেন। 55,000 টাকা আছে, তিনি 2টি প্রকল্পে বিনিয়োগের চিন্তা করছেন। প্রকল্প সমূহ তথ্যগুলি নিম্নরূপ। এক হলো পদ্মা আর মেঘনা। পদ্মায় প্রাথমিক বিনিয়োগ 24, মেঘনায় 30। আর নগদ আন্তঃপ্রবাহ দেওয়া আছে 4 বছরের, 1 2 3 4 8,000 8,000 8,000 8,000। মেঘনারটা 14,000 11,000 10,000 8,000। দেখো, জনাব আতিকের প্রত্যাশিত আয়ের হার 11%। উদ্দীপক শেষ। উদ্দীপক বুঝতে পারছো? হ্যাঁ, পারছি। উদ্দীপক নিয়ে কোনো কোশ্চেন আছে? না। না। ঘ নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, নিট বর্তমান মূল্যের ভিত্তিতে জনাব আতিকের জন্য উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত সুপারিশ করো। নিট বর্তমান মূল্যের ভিত্তিতে জনাব আতিকের জন্য উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত সুপারিশ করো। নিট বর্তমান মূল্য যেটা আমরা আজকে করব, নিট বর্তমান মূল্য। ফার্স্টে একটা জিনিস দেখিনি আমরা, নিট বর্তমান মূল্য নির্ণয় করতে আমাদের কয়টা জিনিস অবশ্যই লাগবে? নগদ নগদ বহিঃপ্রবাহ লাগবে। আর তারপরে নির্বর্তমান মূল্য, না নির্বর্তমান মূল্য এটা তো লাগবে বেরই না। করবে। আর ওই যে মূলধন ব্যয় লাগবে, মানে সুদের হার আর কি যেটা, তিনটা ওটা জিনিস লাগবে। লাগবে। একটা হলো বিনিয়োগ। বিনিয়োগ হলো CF0, যেটা 0 বছরের নগদ প্রবাহ বিনিয়োগ লাগবে, বহিঃপ্রবাহ। আর লাগবে কি CF1 2 3 এরকম নগদ আন্তঃপ্রবাহ। কিছু নগদ আন্তঃপ্রবাহ লাগবে, একটা বিনিয়োগ লাগবে, আর সুদের হার লাগবে। ক্লিয়ার? তিনটা জিনিস। হ্যাঁ, কি কি? আন্তঃপ্রবাহ লাগবে, কিছু নগদ আন্তঃপ্রবাহ, তারপর বিনিয়োগ আন্তঃপ্রবাহ, লাগবে, আর লাগবে কি? সুদের হার। তিনটা। সুদের হার। এখন এই কোশ্চেনটাতে কি এই তিনটা জিনিস আছে? বিনিয়োগ কি আছে? হ্যাঁ, এই যে হ্যাঁ, প্রাথমিক বিনিয়োগ বিনিয়োগ, আছে। পদ্মার 24,000 একটা পাইলাম। তারপরে কি লাগবে? কিছু নগদ আন্তঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ আছে, এই দেখো নগদ হ্যাঁ আন্তঃপ্রবাহ আছে। লেখা, 4টা নগদ আন্তঃপ্রবাহ আছে, তাহলে কিছু নগদ আন্তঃপ্রবাহ আছে। আর কি লাগবে? সুদের হার। সুদের হার আছে? হ্যাঁ আছে, হ্যাঁ আছে, 11%। 11%। তাহলে আমরা তিনটা জিনিসই পেয়ে গেছি। এখন আমরা তাহলে নগদ প্রবাহ নিট বর্তমান মূল্য নির্ণয় করতে পারবো। হুম। আচ্ছা, আমি ফার্স্টে পদ্মারটা করে দেখাই। পদ্মা প্রকল্প, পদ্মা প্রকল্প কি বের করব? নিট বর্তমান মূল্য। নির্ণয়। সংক্ষেপে আমরা এটাকে কি বলি? নিট প্রেজেন্ট ভ্যালু, NPV। এনপিভি। হুম, নিট বর্তমান মূল্য ইংলিশে হয় নিট প্রেজেন্ট ভ্যালু, ওটাকে আমরা সংক্ষেপে NPV বলি। ওকে, তো NPV কিভাবে করব? আমার প্রথম বছরের নগদ প্রবাহ কত? 8,000 টাকা। হ্যাঁ, 8,000, সবগুলো 8,000। একটু সূত্রটা একবার লিখে দিই। হুম, এই হলো NPV এর সূত্র। কি? CF1 ডিভাইডেড বাই 1 প্লাস K টু দি পাওয়ার 1। তো CF1 কত? CF1 মানে হলো প্রথম বছরের নগদ আন্তঃপ্রবাহ। প্রথম বছরের নগদ আন্তঃপ্রবাহ কত তুমি বলতে পারবা? পদ্মা প্রকল্পের। এই যে 8,000। হ্যাঁ, 8,000। এক্স্যাক্টলি 8,000। 8,000। এটাকে ভাগ করব আমরা কি দিয়ে? সূত্রের 1 এর 1 প্লাস কে। কে কি? সুদের হার। সুদের হার কত? 11%। 11% কে আমরা যদি সংখ্যায় করি তাহলে কি হয়? 0.11। এটা করতে পারো হ্যাঁ। তো? হ্যাঁ পারি। ওই যে 11/100 করলেই 11/100। 0.11 আসে। হ্যাঁ, 11%। এই পার্সেন্ট কে যদি উঠাইতে চাই তাহলে 100 দ্বারা ভাগ দিব, আর 100 দ্বারা ভাগ দিলে 0.11 আসে। হ্যাঁ। আর টু দি পাওয়ার কি?
এক 1 1 কি হলো the power এই লেখাটা বুঝছো? হ্যাঁ বুঝছি। CF1 8,000 টাকা লিখলাম, ভাগ চিহ্ন লিখলাম, একের 1 লিখলাম, প্লাস কে মানে হলো সুদের হার 11%, 11% কে 0.11 লিখলাম, এই টু দি পাওয়ার 1 কে টু দি পাওয়ার 1 লিখলাম, হুম, তারপরে প্লাস চিহ্ন প্লাস দিলাম। এবার CF2 কত? CF2 সেম 8,000, হ্যাঁ 8,000 8,000 এর 8,000 লিখলাম, তারপর কি ভাগ চিহ্ন হয়েছে CF2 ডিভাইডেড বাই ভাগের ভাগ দিলাম, ফার্স্ট ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেট, একের সূত্রের 1 এর 1 প্লাস কে এর মান কত 0.11 লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, টু দি পাওয়ার দিব, তারপর এবার কত হবে পাওয়ার, এটা যেহেতু 2 নাম্বার নগদ প্রবাহ তাহলে পাওয়ার হবে কত 2। ঠিক আছে? ওকে। ওকে, আচ্ছা এইভাবে কি করব, 3 নাম্বার বছর 4 নাম্বার বছর করব, যোগ চিহ্ন দিলাম 3 নাম্বার বছরেরটা, 3 নাম্বার বছরের নগদ প্রবাহ কত 8,000 টাকা লিখলাম, 8,000 ভাগের ভাগ 1 প্লাস কে এর মান 0.11 লিখলাম টু দি পাওয়ার, এবার 3 নাম্বার বছরের জন্য 3, তারপর 4 নাম্বার বছরের জন্য কি হবে, শুধু চেঞ্জ হয়ে 4 হয়ে যাবে কারণ নগদ প্রবাহ তো 8,000ই। ওকে, আর এর থেকে হ্যাঁ ঠিক মাইনাস আছে। কি হবে, মাইনাস CF0, CF0 মানে কি বিনিয়োগ, 24,000। হ্যাঁ বিনিয়োগ হলো এই প্রকল্পের 24,000। দেখো কোনো কোশ্চেন আছে? না বুঝছি। এখন কি করব, ক্যালকুলেটরে যোগ বিয়োগ করে অ্যান্সারটা লিখে দিব। হুম, হুম, তাহলে ক্যালকুলেটরে যোগ বিয়োগ করি, ফার্স্টে কত 8,000 ডিভাইডেড বাই 1 প্লাস 0.11 টু দি পাওয়ার 1 যোগ 8,000 ডিভাইডেড বাই 1.11 টু দি পাওয়ার 2 যোগ 8,000 ডিভাইডেড বাই 1.11 টু দি পাওয়ার 3 যোগ 8,000 ডিভাইডেড বাই 1.11 টু দি পাওয়ার 4। এই পুরো কাজটা আমরা ক্যালকুলেটরেই করব, বিয়োগ 24,000 সমান সমান করলে হয় 819.57, 819.57। ঠিক আছে, বুঝছো? হ্যাঁ বুঝছি। এটা তো ক্যালকুলেটর উঠায় করতেই পারবা তাই না, সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করবা। হ্যাঁ হুম, আচ্ছা আমাদেরকে বলতে কি আসলে কোশ্চেনে, নিট বর্তমান ঘ নাম্বার কোশ্চেন, নিট বর্তমান মূল্যের ভিত্তিতে জনাব আতিকের জন্য উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত সুপারিশ করো। নিট বর্তমান মূল্যের ভিত্তিতে জনাব আতিকের জন্য উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত সুপারিশ করো। এখন প্রকল্প কয়টা, 2টা, পদ্মা আর মেঘনা। তো আমরা পদ্মারটা করছি, এরপর কি করা লাগবে, মেঘনা প্রকল্পেরটা করা লাগবে। হ্যাঁ মেঘনা প্রকল্প, নিট বর্তমান মূল্য নির্ণয়। আবারও কি এই সেম ভাবেই করব, এনপিভি সমান সমান
কিভাবে করব? দেখো, এবার প্রথম বছরের নগদ আন্তঃপ্রবাহ কত? 14,000। হ্যাঁ, তাহলে 14,000 ডিভাইডেড বাই 1 প্লাস, বাংলায় লিখি, পুরাটা তো ক্যালকুলেটরে তুললাম, তো সাইন টেক্স জিরো আসে। হুম, বললাম ওই অঙ্কটা তো পুরোটাই আমি তুললাম ক্যালকুলেটরে, আমার তো সাইন টেক্স জিরো আসছে। কোনো একটা ভুল হয়েছে তোলার সময়। আচ্ছা, হয়তো বা পরে দেখ। তাহলে আবার পড়ে দেখো, আমি পোস্ট করি। আচ্ছা, এই অ্যান্সারটা তো ভুল আসছে সম্ভবত, ভেঙে ভেঙে করি। ফার্স্টে হলো 8,000 ডিভাইডেড বাই 1.1 টু দি পাওয়ার 1, এটা করলে আসে 7,272.72। হ্যাঁ তোমারও সেম আসছে। তারপর আট হ্যাঁ হাজার ডিভাইডেড বাই 1.1 টু দি পাওয়ার 2, তাহলে আসে 6,611.57। হ্যাঁ। তারপর 8,000 ডিভাইডেড বাই 1.1 টু দি পাওয়ার 3, এটা করলে আসে 6,010.51 বা 52ও লিখতে পারি। হুম, আচ্ছা। এরপরে 8,000 ডিভাইডেড বাই 1.1 টু দি পাওয়ার 4 করলে আসে 5,464.11। এটা থেকে মাইনাস হলো 24,000। হুম, তো পাওয়ারের ব্যাপারটা গেল, এখন শুধু যোগ বিয়োগ ক্যালকুলেটারে। 7,272.72 যোগ 6,611.57 যোগ 6,010.52 যোগ 5,464.11 মাইনাস 24,000, যোগফল আসছে 1,358.92। তোমারও কি সেম আসছে? প্রথমটা তো 7,207.20 আসছে আমার, না? সা- 7,272.72 কি হচ্ছে? আমি একটা ছবি পাঠাই, 1 মিনিট। এটা হচ্ছে একদম প্রথমটা। 7,272.72 তো আসছে। কিন্তু আপনি তো অন্যটা লিখেছেন। কই 7,272.72, ঠিকই তো লিখছি প্রথমটা। হ্যাঁ, আর আমার আসছে। ঠিকই তো আছে। ঠিক আছে, ঠিক ঠিকই তো আছে। আছে। হ্যাঁ হ্যাঁ। হুম, তারপরেরটা আসছে আমার 6,492.97, মানে সেকেন্ড যেটা। এরকম উল্টাপাল্টা আসতেছে কেন? ও, আমি ভুল লিখছি। আমি তো 0.1 দিয়ে ভাগ দিয়ে দিছি। আচ্ছা, ভুলটা আমার হয়েছে। আমি 1.1 দিয়ে ভাগ দিছি, 1.11 হবে, তাতে সাত হাজার দুইশো হ্যাঁ হ্যাঁ সাত দশমিক দুই এক আসে। 7,207. ভুলটা আমার হয়েছে। ওই 0.11 পরিবর্তে শুধু 0.1 দিয়ে ভাগ দিছি। আবার সব চেঞ্জ। 7,207.21। পরেরটা আসে 6,492। হ্যাঁ, 0.97 ছয় হাজার আগে চারশো দেখেছি। বিরানব্বই দশমিক নয় আট হুম,
তারপরেরটা আসে 5,849.53। হ্যাঁ, 5,849.53। এরপরেরটা আসে 5,269। হ্যাঁ, 5,269.85। 7 হ্যাঁ 8,5 বাচ্চা 8,5 মাইনাস 24,000। 7,207.21 যোগ 6,492.98 যোগ 5,849.53 যোগ 5,269.85 মাইনাস 24,000। 819.57। হ্যাঁ আচ্ছা, তাহলে ওই ফার্স্টে যে করছিলাম ওটা ঠিকই ছিল। ওকে, হ্যাঁ বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। এখন যদি মেঘনা প্রকল্পটা করি তাহলে কিভাবে করব? একবারে সেম ভাবেই। হ্যাঁ একেবারে কি হবে? প্রথম বছরের এনপিভি কত মেঘনার? 14,000। তাহলে CF1 দিব 14,000 ডিভাইডেড বাই 1 প্লাস 0.11, যেহেতু ওই প্রত্যাশিত আয়ের হার তো 11% দুইটার ক্ষেত্রেই, তাহলে 0.11 তো ঠিকই থাকবে, আর প্রথম বছর বাকি সব তো ঠিকই আছে। চেঞ্জ হবে কি, দ্বিতীয় বছরের এনপিভি হলো 11,000 18,000 এর জায়গায়, আর সব সেমই থাকবে। তৃতীয় বছরের এনপিভি 10,000, আর লাস্টেরটা আবার ওই 8,000ই। ওকে, ওকে এখন আবার ক্যালকুলেটরে করে দিব অ্যান্সারটা। আমি একবারে করে ফেলতেছি, তুমি ভেঙে ভেঙে করো। ফার্স্ট হলো 14,000 ডিভাইডেড বাই 1.11 প্লাস 11,000 ডিভাইডেড বাই 1.11 স্কোয়ার প্লাস 10,000 ডিভাইডেড বাই 1.11 কিউব প্লাস 8,000 ডিভাইডেড বাই 1.11 টু দি পাওয়ার 4 মাইনাস 24,000। সরি, 24,000 না তো, মেঘনা প্রকল্পের বিনিয়োগ হলো 30,000 টাকা, তাহলে মাইনাস 30,000। 30,000 করলে আসে 4,122.22। 819.56, পাঁচে ঠিকই ছিল একবারে করে। করছো তো? বুঝতে পারছো কিভাবে এনপিভি বের করব? হ্যাঁ বুঝছি। সোজা কিন্তু, প্রথম বছরের নগদ প্রবাহকে 1 প্লাস আই টু দি পাওয়ার 1 দিয়ে ভাগ, CF1 ডিভাইডেড বাই 1 প্লাস কে টু দি পাওয়ার 1, CF2 প্লাস 1 প্লাস কে টু দি পাওয়ার 2, CF3 প্লাস 1 প্লাস কে টু দি পাওয়ার 3, আর লাস্টে CF0 টা মাইনাস। ওকে, ওকে আচ্ছা আচ্ছা, আমাদেরকে জানতে চাইছে কি, ঘ নম্বরে নিট বর্তমান মূল্যের ভিত্তিতে জনাব আতিকের জন্য উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত সুপারিশ করো। এখন এই যে দুইটা এনপিভির মধ্যে কোন এনপিভি বেশি, পদ্মার না এই যে মেঘনার? পদ্মার।
সরি মেঘনার। মেঘনার পদ্মার হলো 819 টাকা আর মেঘনার 4122 টাকা। তাহলে যে প্রকল্পের এনপিভি বেশি হবে সে প্রকল্পে আমরা বিনিয়োগ করব। ক্লিয়ার? আচ্ছা, জনাব আতিকের জন্য ওকে। উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত কোনটা? মেঘনা প্রকল্পে বিনিয়োগ করা। কেন? মেঘনা প্রকল্পের এনপিভি বেশি। আর এইখানে যদি শুধুমাত্র একটা প্রকল্পই থাকতো, ধরো মেঘনা নাই, শুধু পদ্মা প্রকল্প আছে এবং পদ্মা প্রকল্পে বিনিয়োগ করব কিনা? তাহলে বলতাম হ্যাঁ, পদ্মা প্রকল্পে বিনিয়োগ করব। কেন? পদ্মা প্রকল্পের এনপিভি পজিটিভ আসছে, দেখো প্লাস ফিগার আসছে একটা। যদি মাইনাস ফিগার আসে কোন প্রকল্পের, তাহলে সেই প্রকল্পে বিনিয়োগ করব না। যদি শুধুমাত্র একটা প্রকল্পের সিদ্ধান্ত দিতে বলে। যদি শুধুমাত্র একটা প্রকল্পের সিদ্ধান্ত দিতে বলে সেক্ষেত্রে প্লাস আসলে বিনিয়োগ করব, মাইনাস আসলে বিনিয়োগ করব না। আর যদি দুইটা প্রকল্পের মধ্যে হয় বা তিনটা প্রকল্পের মধ্যে হয় তাহলে যেটার এনপিভি সব থেকে বেশি সেটাই বিনিয়োগ করব। ওকে। কিন্তু এখানে না একটু ভুল হইছে। তার কাছে তো ৫৫,০০০ টাকা আছে। সে এই টাকা দুইটা প্রকল্পে বিনিয়োগের চিন্তা করতেছে। অতএব আমাদের বিনিয়োগ সিদ্ধান্ত হবে কি সে পদ্মাতেও বিনিয়োগ করবে, মেঘনাতেও বিনিয়োগ করবে। দেখো পদ্মাতে ২৪,০০০ আর মেঘনাতে ৩০, দুইটা মিলে হয় ৫৪,০০০। তার কাছে টাকা আছে ৫৫,০০০, তাহলে সে দুইটা প্রকল্পে বিনিয়োগ করতে পারবে, তার কাছে এনাফ টাকা আছে। আর হ্যাঁ, দুইটা প্রকল্পেরই নগদ প্রবাহ কি প্লাস আসছে। হ্যাঁ, তার মানে দুটাতে বিনিয়োগ করবে। হ্যাঁ, তাহলে আমরা বলবো কি যেহেতু তিনি ৫৫,০০০ টাকা বিনিয়োগ করতে চান আর পদ্মা মেঘনা দুই প্রকল্প মিলে ৫৪,০০০ টাকা বিনিয়োগ করলেই হয়, তার কাছে যথার্থ টাকা আছে এবং দুই প্রকল্পেরই এনপিভি কি পজিটিভ, ধনাত্মক। তাহলে আমরা দুইটি প্রকল্পেই সে জনাবাতিক বিনিয়োগ করবে। ওকে? ওকে। তো লাস্ট আরেকবার বলে নিই যে আমাদের এনপিভি বের করা খুবই সহজ, তবে তিনটা জিনিস অবশ্যই লাগবে। তিনটা কি কি? বিনিয়োগ লাগবে CF0 যেটা, আর কি লাগবে? কিছু নগদ আন্তঃপ্রবাহ, আর কি লাগবে? মূলধন ব্যয়। সুদের হার। হ্যাঁ, সুদের হার, প্রত্যাশিত আয়ের হার বা মূলধন ব্যয়। তাহলে আমরা সহজেই এই সূত্র করেই ক্যালকুলেটরের মান বসে অঙ্কের অ্যান্সার বের করে ফেলতে পারবো। ঠিক আছে? তাহলে ওকে। HW থাকলো এইটা। পারবে না করতে? হ্যাঁ, পারবো। আচ্ছা, স্ক্রিনশট নিয়ে নাও। এই অঙ্কটা হ্যাঁ, HW থাকবে। নিচ্ছি। ওকে।